বন্ধুরা, মশা আকৃতিতে ছোট হলেও এর কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ হয়ে থাকে আর এতে প্রাণহানির আশঙ্কাও রয়েছে। আগে কিন্তু গ্রামাঞ্চলের দিকেই মশার উপদ্রবটা একটু বেশি দেখা যেত। এছাড়াও বছরের একটা বিশেষ সময়ে মানে বর্ষাকালে কিন্তু মশার উৎপাতটা অনেকটাই বেড়ে যেত, কিন্তু এখন গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্রই মশার উপদ্রব। এছাড়াও এখন শুধু বর্ষাকাল বলে না, এখন কিন্তু সারা বছরই মশার কামড় আমাদের সহ্য করতে হয়। আর এই মশার কামড় থেকে বাঁচতে শরীরের ক্ষতি হবে জেনেও আমরা অনেক টাকা খরচা করে প্রত্যেক মাসেই কিন্তু মশা মারা ধূপ, অল আউট বা কয়েল কিনে আনি, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। অনেকের কিন্তু এর থেকে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়। সন্ধে হতে না হতেই মশার ভয়ে কিন্তু দরজা জানলা বন্ধ করে রাখতে হয়, সে যতই গরম লাগুক না কেন। কিন্তু তাতেও দেখবে মশার হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যায় না, কারণ মশা আগে থেকেই কিন্তু ঘরে ঢুকেই থাকে, কখনো পর্দার আড়ালে বা হয়তো খাটের নিচে কোথাও না কোথাও কিন্তু লুকিয়েই থাকে, সন্ধে হলেই বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, একটা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমরা এই মশার কামড়ের হাত থেকে রেহাই পেতে পারি। আর এতে কোনো রকম কোনো কেমিক্যালও ব্যবহার করতে হবে না, আমাদের স্বাস্থ্যেরও কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। ঘরে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই, এটা তোমরা ব্যবহার করতেই পারবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা প্লাস্টিকের ফুড কন্টেনার নিয়ে নিয়েছি। তো এখানে এরকমই একটা বাটি আর চামচ নিতে হবে, যেটা আমরা রান্নাবান্নায় ব্যবহার করি না। কারণ আমরা ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়ানোর জন্য যে যে জিনিসগুলো ব্যবহার করব, প্রত্যেকটা জিনিস মিশে যাওয়ার পরে কিন্তু একটা স্ট্রং স্মেল বেরোবে, যেটা কিন্তু আমরা যতই মাজা ঘষা করি না কেন এই বাটি থেকে কিন্তু গন্ধটা সহজে যাবে না। তাই সেই কারণেই এমন একটা বাটি নিতে হবে যেটা আমরা রান্নাবান্নায় ব্যবহার করব না। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ন্যাপথলিন। আর এই ন্যাপথলিনটাকে প্রথমে কিন্তু ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে। তো তার জন্য আমি একটা পেপারের মধ্যে রেখে উপর থেকে বেলন দিয়ে একটু বাড়ি দিয়েছি। দেখো, এখন কিন্তু ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। তো ন্যাপথলিনটাকে কিন্তু একটু ভালোভাবেই গুঁড়ো করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো বড় বড় টুকরো না থাকে। তো এই ন্যাপথলিনের গুঁড়োটাকে আমি দিয়ে দিলাম এই বাটিটার মধ্যে, আর এর মধ্যে আমরা মেশাবো ডেটল। তো এখানে আমি 1 চিপি মতো ডেটল মিশিয়ে দেবো। যদি তোমাদের কাছে ডেটল না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা স্যাভলনও থাকলে ইউজ করতে পারো। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এই মিশ্রণটার মধ্যে আরও একটা জিনিস মেশাতে পারো। যদি তোমাদের কাছে কর্পূর থাকে, দুটো একটা কর্পূর নিয়ে সেটাও কিন্তু এই ন্যাপথলিনের সঙ্গে গুঁড়ো করে একবারে মিশিয়ে দিতে পারো। তো দেখো, এবার ন্যাপথলিনের গুঁড়োর সঙ্গে ডেটলটাকে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে একটু মেশাতে হবে, যাতে ন্যাপথলিনের গুঁড়োটা ভালোভাবে মিশে যায়। তো আমি এটা যাতে তাড়াতাড়ি করে মিশে যায়, এর মধ্যে একটুখানি জল দিলাম। তবে এই জলটা কিন্তু নর্মাল জল না, এর মধ্যে আমি কয়েকটা জিনিস মিশিয়ে রেখেছিলাম। তো ওই বাটিটার মধ্যে কি কি জিনিস দিয়ে মিশিয়েছি সেটা চলো দেখে নেওয়া যাক। আর আমি আগের বাটিটাকে রেখে দিলাম যাতে ন্যাপথলিনের গুঁড়োটা ভালোভাবে মিশে যায়। তো দেখো, এই জলটা যে আমি তৈরি করেছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো নুন। নুন তো আমাদের রান্নাঘরে থাকেই, আমরা রান্নার জন্য যে নুন ব্যবহার করি এর মধ্যে এই নুনই 1.5 চামচ দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিতে হবে হোয়াইট ভিনিগার, তো সেটাও আমি 1 চামচ মতোই দিয়ে দেব। তো এবার নুন আর ভিনিগার দিয়ে জলটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখবে জলটা নাড়তে নাড়তে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, একটু ঘোলাটে ঘোলাটে মতো হয়ে যাবে। তো এই জলটাই কিন্তু আমি কিছুটা ন্যাপথলিনের গুঁড়োর মধ্যে দিয়ে রাখলাম, যাতে তাড়াতাড়ি করে মিশে যায়। তো ওই জলটা একদম ন্যাপথলিনের গুঁড়ো ভালোভাবে মিশে যেতে একটু কিন্তু সময় লাগবে। তো যেহেতু এই লিকুইডটা বানাতে একটু সময় লাগে, তো সেই কারণে কিন্তু এটা তোমরা একবারে 5-7 দিনের মতো তৈরি করে রেখে দিতে পারো। এখানে নুন আর ভিনিগারটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে জলের সাথে। আর এদিকে আমি যে বাটিটার মধ্যে ন্যাপথলিন গুঁড়ো করে রেখেছিলাম সেটাও কিন্তু একদম মিশে গেছে। এবার দুটো মিশ্রণকে কিন্তু একসঙ্গে করে নিতে হবে। তো দেখো, এই নুনের জলটা আমি এই ন্যাপথলিনের বাটির মধ্যে মিশিয়ে দিলাম। পুরো জলটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি এর মধ্যে দেখা যায় যে ন্যাপথলিনের দানাগুলো একটু বড় বড় রয়েছে, ভালোভাবে মেশেনি, তাহলে কিন্তু এই জলটা যখন আমরা বোতলে ঢালবো তখন কিন্তু একটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিতে হবে। তো এখানে দেখো, আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি, আর এবার এই স্প্রে বোতলটার মধ্যে এই জলটাকে ঢেলে নেব। তো এখানে যেহেতু ভালোভাবে মিশে গেছে প্রত্যেকটা জিনিস, তাই আমি আর ছাঁকনিতে ছাঁকলাম না।
যদি তোমাদের কাছে কোনো এক্সট্রা ছাঁকনি না থাকে তাহলে কিন্তু তোমরা সুতির কোনো কাপড়ের টুকরো থাকলে সেটা দিয়েও ছেঁকে নিতে পারো, তবে কোনোভাবেও যেন কোনো টুকরো এই স্প্রে বোতলের মধ্যে না যায়। তো আমি অর্ধেকটা স্প্রে বোতলে ঢেলে নিলাম আর অর্ধেকটা কিন্তু এই বাটির মধ্যে করেই রেখে দিলাম। দুটো কিন্তু আমরা দুভাবে ব্যবহার করব। তো চলো এবার স্প্রে বোতলে যে আমি জলটা ভরে নিয়েছি এটা আমরা ঘরের সব জায়গায় কিন্তু স্প্রে করে দেব। প্রত্যেকটা জালনার কোনায় কোনায় বা গ্রিলে, এছাড়া অনেক সময় আমরা জালনার উপরে টবে করে হয়তো গাছ লাগাই, তো সেই টবের আশেপাশে সব জায়গায় কিন্তু একটু একটু করে স্প্রে করে দিতে পারো। এতে করে কিন্তু মশার উৎপাত অনেকটাই কমে যাবে, কারণ এর যে গন্ধটা এটা কিন্তু অনেকটাই স্ট্রং, আর এই স্ট্রং স্মেলটার কারণেই কিন্তু মশা ধারে কাছেও আসবে না। তো এইভাবে করে রান্নাঘরে বা টয়লেটে সব জায়গায় কিন্তু স্প্রে করে দিতে পারো। এতে করে দেখবে যে মশার উৎপাত অনেক কমে যাবে। আর এই স্প্রেটা যে দিনের কোনো বিশেষ সময় দিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, দিনের যে কোনো সময় কিন্তু তোমরা এটা স্প্রে করে দিতে পারো। ঘরের মধ্যে বিশেষ করে পর্দার পেছনে বা খাটের নিচে কিন্তু মশা লুকিয়ে থাকে, তো সেই সব জায়গায় কিন্তু অবশ্যই জলটা স্প্রে করে দেবে। এছাড়াও বন্ধুরা, আমরা বাটিতে করে যে জলটা রেখে দিয়েছিলাম, আমরা প্রত্যেক দিন যখন ঘর মুছি, ঘর মোছার জলের সঙ্গে যদি এই জলটা কিছুটা মিশিয়ে তারপরে আমরা ঘরটা মুছতে পারি তাহলে ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঘর থেকে কিন্তু একটা সুন্দর গন্ধও আসবে, আর তার সঙ্গে ঘরে মশা মাছি বা পোকামাকড়ের উৎপাতও কিন্তু অনেক কমে যাবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।